তো এর আগের ভিডিওতে আমরা ডাইমেনশন নিয়ে পড়াশোনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম ডাইমেনশন কি, ডাইমেনশনাল ফর্মুলা কি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়। তারপরে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনকে আমরা কিভাবে এভালুয়েট করব, এই জিনিসগুলো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম। তো এই ডাইমেনশনের তিনটে অ্যাপ্লিকেশন রয়েছে। আজকের ভিডিওতে আমরা তার প্রথম অ্যাপ্লিকেশনটি পড়ার চেষ্টা করব। ধরো কোনো একটা পার্টিকেল ইউ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে মুভ করছে, তার অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে t সময়ে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে। আমি যদি ধরে নিই পার্টিকেলটা কোনো একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর ট্রাভেল করছে, তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট তো একই হবে। তো s হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট, তাহলে কি u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এ হচ্ছে অ্যাক্সিলারেশন যেটা কিনা কনস্ট্যান্ট, t হচ্ছে টাইম, s হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে তোমরা ইকুয়েশনটা জানো, s ইকুয়ালস টু হয় ut প্লাস হাফ অফ at স্কয়ার। এখন তোমরা এই ইকুয়েশন থেকে বলতে পারবে যে ডিসপ্লেসমেন্ট s দুটো রাশির যোগফলের সঙ্গে সমান। ভালো করে লক্ষ্য করো, ডিসপ্লেসমেন্ট s দুটো রাশির যোগফলের সঙ্গে সমান। এখন যদি ডিসপ্লেসমেন্ট দুটো রাশির যোগফল হয় তাহলে এই কোয়ান্টিটিটাকে ডিসপ্লেসমেন্টকে প্রকাশ করতে হবে, আবার এই কোয়ান্টিটিকেও ডিসপ্লেসমেন্টকে প্রকাশ করতে হবে। যদি ব্যাপারটা আমি ঘুরিয়ে ভাবি, ধরি এটা ডিসপ্লেসমেন্টকে প্রকাশ করছে না, এটাও ডিসপ্লেসমেন্টকে প্রকাশ করছে না, ধরো এটা অ্যাক্সিলারেশনকে প্রকাশ করছে, এটা ভেলোসিটিকে প্রকাশ করছে, তাহলে ইকুয়েশনের টাইপটা কেমন হবে? সেখানে আমি বলতে পারি তাহলে ডিসপ্লেসমেন্ট যদি এটা অ্যাক্সিলারেশনকে ডিনোট করে ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন প্লাস ভেলোসিটি। এখন দেখো এই ধরনের কি কোনো ইকুয়েশন বাস্তবে, এই ধরনের কোনো ইকুয়েশনের কি বাস্তবে কোনো অস্তিত্ব রয়েছে? ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন প্লাস ভেলোসিটি হতে পারে? এটা কখনো সম্ভব না। ইকুয়েশনটা তখনই সম্ভব হবে যখন এটাও ডিসপ্লেসমেন্ট হবে, এটাও ডিসপ্লেসমেন্ট হবে। যদি এটা ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, এটাও ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, তাহলে এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন ইকুয়ালস টু হবে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন। তখন বলতে পারবো এখানে m এর যে ডাইমেনশন আছে, এখানে m এর যে পাওয়ার রয়েছে, এখানেও m এর তাই ডাইমেনশন থাকবে, এখানেও m এর তাই ডাইমেনশন থাকবে। ঘুরিয়ে বলতে পারি এখানে l এর যে ডাইমেনশন থাকবে, মানে লেন্থের যে ডাইমেনশন থাকবে, এখানেও লেন্থের তাই ডাইমেনশন হবে, এখানেও লেন্থের তাই ডাইমেনশন হবে। সেম কথাটা টাইমের ক্ষেত্রেও প্রযোজ্য। টাইমের এখানেও যা ডাইমেনশন হবে, এখানেও তা হবে, অবশ্যই এখানেও তাই হতে হবে। তো এটাই হচ্ছে ডাইমেনশনের প্রথম অ্যাপ্লিকেশন। তাহলে কোনো একটা ইকুয়েশনকে যদি কারেক্ট হতে হয় তাহলে তার লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনকে হোমোজিনিয়াস হতে হবে। আর এই অ্যাপ্লিকেশনটাকেই বলা হচ্ছে homogeneity of dimension in an equation। অনেকেই হোমোজেনিটি কথাটার সাথে পরিচিত নও। হোমোজেনিটি মানে হচ্ছে এখানে m এর যা পাওয়ার থাকবে, এখানেও m এর তাই পাওয়ার থাকবে, এখানেও m এর তাই পাওয়ার থাকবে। মানে পাওয়ার গুলো ডিফারেন্ট যে বেস কোয়ান্টিটি গুলো রয়েছে, মানে m এর পাওয়ার এখানে সমান হবে, l এর পাওয়ার এখানে সমান হবে, t এর পাওয়ার এখানে সমান হবে। তাহলে দেখো আমরা এখন লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশনাল ফর্মুলা বের করব, ঠিক আছে?
তাহলে তার আগে বলে দিই, তাহলে বুঝতে পারলে এই ইকুয়েশনের কোনো ভ্যালিডিটি নেই, তাহলে ইকুয়েশনটা রেখেও লাভ নেই, মুছে দেওয়াই ভালো। তাহলে দেখো আমি বলতে পারি dimensional formula of left hand side of above equation, আবার বলি ডাইমেনশনাল ফর্মুলা এক্সপ্রেস করছি মানে আমাকে থার্ড ব্র্যাকেটে রাখতে হবে, কারণটা আগের ভিডিওতে বলেছি, আবার বলছি যখনই আমি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম তো সেটা যে ফর্মুলাকে এক্সপ্রেস করবে সেই ফর্মুলাটা শুধুমাত্র বেস কোয়ান্টিটিকে ক্যারি করবে, এর সঙ্গে এস এর মানের কোনো সম্পর্ক থাকবে না। তাহলে দেখো তাহলে এস এর ডাইমেনশন ইকুয়ালস টু হবে, যে তোমরা প্রত্যেকেই জানো এস মানে ডিসপ্লেসমেন্ট, আর ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে লেন্থকে এক্সপ্রেস করে। এখন ডাইমেনশনাল formula of right hand side of above equation, দেখো তাহলে ইউটি এর ডাইমেনশন কত হবে? ইউ মানে কি? ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এখন ভেলোসিটির ডাইমেনশন কত হয়? এল টি টু দ্য পাওয়ার -1। তাহলে ইনিশিয়াল ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা হবে এল টি টু দ্য পাওয়ার -1। কেন না ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তার ডিসপ্লেসমেন্ট মানে এল আর নিচে টাইম মানে বাই টি, তাহলে এল টি টু দ্য পাওয়ার -1। আর টি এর ডাইমেনশনাল ফর্মুলা তো ক্যাপিটাল টি হবে, ক্যাপিটাল টি। তাহলে এখানে হলো এল টি টু দ্য পাওয়ার 0 মানে আলটিমেট লিখতে পারি এল। তাহলে দেখো হাফ অফ এটি স্কয়ার এর ডাইমেনশনাল ফর্মুলা কত হবে? যখন থার্ড ব্র্যাকেটের মধ্যে রিপ্রেজেন্ট করলাম তখন এর সঙ্গে কিন্তু হাফের আর কোনো সম্পর্ক নেই, হাফটা কনস্ট্যান্ট মানে মানে এর তো কোনো ডাইমেনশনাল ফর্মুলা হবেই না। অ্যাক্সিলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা কত হবে? ভেলোসিটি বাই টাইম, আবার ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে আলটিমেট এ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কয়ার মানে এল টি টু দ্য পাওয়ার -2। আবার দেখো টি স্কয়ার আছে মানে এখানে আবার টি স্কয়ার লিখবো, তাহলে এল টি টু দ্য পাওয়ার 0 মানে এল। তাহলে দেখো এস এর ডাইমেনশন, তাহলে therefore dimensional formula of s equals to dimensional formula of ut equals to dimensional formula of half of at square। তাহলে therefore this equation is dimensionally correct আর এই ইকুয়েশনটা এক্সিস্ট করছে। তো এটাই হচ্ছে আমাদের ডাইমেনশনের প্রথম অ্যাপ্লিকেশন, তাহলে বুঝতে পেরেছো। আর এই প্রিন্সিপালকে কাজে লাগিয়ে আমি যে কোনো ইকুয়েশনের মানে ভ্যালিডিটিকে আমরা চেক করতে পারি। এখন এটার উপরে ভিত্তি করে কিছু প্রবলেম দেয়, সেই প্রবলেমগুলো আমরা এখন করার চেষ্টা করব। তো তার আগে এটা নোট ডাউন করে নাও। এখন দেখো এই প্রিন্সিপালের একটা লিমিটেশন রয়েছে। লিমিটেশনটা কি? আমরা এই প্রিন্সিপালকে কাজে লাগিয়ে আমরা বলে তো দিতে পারবো যে এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট, কিন্তু একটা অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে এই ডাইমেনশনাল ফর্মুলা চেক করে আমি কি এর ভ্যালুটা বের করতে পারবো? আমরা কি এই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে পারবো? এটা কিন্তু আমরা বের করতে পারবো না। তার জন্য কি করতে হবে? তাহলে এটাই হচ্ছে লিমিটেশনের লিমিটেশনটা লিখে দিই এখানে। এই প্রিন্সিপালের লিমিটেশন হলো we can't evaluate the value of
constant by this method। দেখো আমি যদি তাই এটা মুছে নিই, তোমরা দেখো যদি এই ইকুয়েশনটা s equals to ut plus half of at square না থাকে, যদি থাকতো s equals to ut plus 5at square, তাহলে তো এই ইকুয়েশনটা তো ডাইমেনশনালি ঠিক। এইখানেও s এর যা ডাইমেনশন, মানে এখানেও s এর যা ডাইমেনশন, এখানে ut এরও তাই ডাইমেনশন, এখানে at স্কয়ারও তাই ডাইমেনশন, তাহলে কি এই ইকুয়েশনটা ঠিক? এই ইকুয়েশনটা ঠিক নয়। এই ইকুয়েশনটা যদি বের করে, মানে এই ইকুয়েশনে t এর মান, a এর মান, u এর মান বের করে আমি কখনোই s এর সঠিক ভ্যালু পাবো না, তাহলে এই ইকুয়েশনটা ঠিক নয়। তাহলে আমরা এই পদ্ধতি ইউজ করে, যেহেতু কনস্ট্যান্টের মান বের করতে পারছি না, তো এইটা হচ্ছে এই প্রিন্সিপালের একটা লিমিটেশন। ঠিক আছে, তো এটা তোমরা নোট ডাউন করে নাও। তাহলে একটা প্রবলেম করি, সোজা একটা প্রবলেম। ধরো একটা ইকুয়েশন দিয়েছে x equals to a plus bt plus ct square, যেখানে x হচ্ছে ডিসপ্লেসমেন্ট, t হচ্ছে টাইম, আর a, b, c আর কনস্ট্যান্ট। আমাকে কি বের করতে হবে? ফাইন্ড the dimensional formula of a, b, c। এটা তোমরা নিজেরা ট্রাই করো। দেখো এখন বলেই দিয়েছে এক্সটা মানে ডিসপ্লেসমেন্ট রিপ্রেজেন্ট করছে, আমার একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, আমাকে এখানে ইকুয়েশনের ভ্যালিডিটি চেক করতে বলেনি, তাহলে আমি ধরে নেব এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট। এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট ধরে নিয়েই আমি প্রবলেমটাতে এগিয়ে যাব। তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারি from the principle of dimensional homogeneity, we can write dimension of x, dimensional formula of x equals to dimensional formula of a equals to dimensional formula of bt equals to dimensional formula of ct square। এখন আমি এখান থেকে পাই dimensional formula of x equals to dimensional formula of a। এখন x এর dimensional formula l হবে, তাহলে a এর dimensional formula a হবে, এখান থেকে a এর dimensional formula পেয়ে গেলাম। আবার এখান থেকে লিখতে পারি x এর dimensional formula equals to হবে bt এর dimensional formula, তাহলে এখান থেকে বলতে পারি b এর dimensional formula হবে x এর dimensional formula by t এর dimensional formula, তাহলে এটা হবে lt to the power -1। আবার এখান থেকে বলতে পারি dimensional formula of x equals to dimensional formula of ct square
আবার তাহলে c ইকুয়ালস টু মানে ডাইমেনশনাল ফর্মুলা অফ c ইকুয়ালস টু লিখতে পারি ডাইমেনশনাল ফর্মুলা অফ x বাই ডাইমেনশনাল ফর্মুলা অফ t স্কয়ার ইকুয়ালস টু লিখতে পারি এটা তো l, তাহলে লিখতে পারি l d টু দ্য পাওয়ার -2 লিখে দাও l বাই t, এখানে লিখে দিতে পারো l বাই t স্কয়ার। তাহলে আমরা এখানে a এর ডাইমেনশনাল ফর্মুলা, b এর ডাইমেনশনাল ফর্মুলা লিখে দাও b ইকুয়ালস টু l t টু দ্য পাওয়ার -1, এখানে লিখে দাও c এর ডাইমেনশনাল ফর্মুলা ইকুয়ালস টু l t টু দ্য পাওয়ার -2, তাহলে আমার এই তিনটা হচ্ছে অ্যানসার। এটা একটা, এটা একটা, এটা একটা। এখন যদি আমাকে বলে দেয় if x is in meter and t is in second, find the dimensional formula and unit। বোর্ডে হয়তো লেখাটা ছোট আসবে। আমাকে যদি ডাইমেনশনাল ফর্মুলাও বের করতে দেয়, আবার যদি ইউনিটও বের করতে দেয়, আবার যদি আমাকে এখানে ইউনিটও বের করতে দেয়, তখন আমরা কি করব? যদি ইউনিটও বের করতে দেয়, দেখো যেহেতু এখানে এক্সটা মিটার রিপ্রেজেন্ট করছে, এক্সটা মিটার রিপ্রেজেন্ট করছিল, তাহলে এলটাও মিটার রিপ্রেজেন্ট করবে। যদি এক্স মিটার রিপ্রেজেন্ট করে মানে এল মানে লেন্থ, লেন্থটাও মিটার রিপ্রেজেন্ট করবে, তাহলে ইউনিট অফ লিখতে পারি ইউনিট অফ এ ইকুয়ালস টু মিটার, এল মিটার, টি সেকেন্ড, তাহলে লিখতে পারি ইউনিট অফ বি ইকুয়ালস টু মিটার পার সেকেন্ড, এল মিটার, টি সেকেন্ড, তাহলে লিখতে পারি ইউনিট অফ সি ইকুয়ালস টু মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে মিটার টু দ্য পাওয়ার মানে মিটার ইনটু সেকেন্ড টু দ্য পাওয়ার -1ও লিখতে পারো, সমস্যা নেই। এটাকেও তুমি এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা একটা জিনিস ভালো লক্ষ্য করতে পারবে, তোমরা দেখো ডাইমেনশনাল ফর্মুলা যদি জানা থাকে আমাদের যদি ডাইমেনশনাল ফর্মুলা জানা থাকে, তাহলে আমরা এল মানে ডাইমেনশনাল ফর্মুলা দেখে কি করে আমরা কত সুন্দর করে একটা মানে ইউনিটটাও বের করতে পারবো। দেখো এল টি টু দ্য পাওয়ার -2 দেওয়া আছে, মানে আমরা চোখ বন্ধ করে মিটার পার সেকেন্ড স্কয়ার আরামে বলে দিতে পারবো। এখানে এল টি টু দ্য পাওয়ার -1 দেওয়া আছে, মানে এল মানে মিটার, টি মানে সেকেন্ড, মিটার পার সেকেন্ড আরামে বলে দিতে পারবো। এখানে এল দেওয়া আছে মানে আমি সুন্দর বলতে পারবো যে এর ইউনিটও মিটারেই হবে। চলো নোট ডাউন করে নাও। এরপরে আমরা আরেকটা প্রবলেম করব, নোন প্রবলেম। একটা ইকুয়েশনকে ইচ্ছে করে ভুল লিখবো, দিয়ে আমরা এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে ইকুয়েশনটা যে ভুল সেটা প্রমাণ করে দেখাবো। এর আগের ভিডিওতে আমরা করিয়েছিলাম যে আমরা তড়িৎভেদ্যতার ডাইমেনশন কি করে বের করব। তড়িৎভেদ্যতা মানে পারমিটিভিটি ডাইমেনশনাল ফর্মুলা কি করে বের করব। তো সেখানে আমরা কুলম্বস ল পড়েছিলাম। তো আজকে আমরা কুলম্বস লটাকে ইচ্ছে করে ভুল লিখব, দিয়ে পরে এই ইকুয়েশনটা যে ভুল সেটা এই প্রিন্সিপালের মাধ্যমে প্রমাণ করব। দেখো আমরা প্রত্যেকেই জানি কুলম্বস ল F ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R স্কয়ার। আমরা জানি এটা। এখন আমি ইচ্ছে করে R স্কয়ারটাকে R কিউব লিখব, ইচ্ছে করে আমরা R স্কয়ারটাকে R কিউব লিখব, দিয়ে পরে এই ইকুয়েশনটা যে ভুল সেটা প্রমাণ করব।
তাহলে প্রশ্নটা মানে আমাকে বের করতে হবে ফাইন্ড দ্য ভ্যালিডিটি অফ দিস ইকুয়েশন। আমাকে এই ইকুয়েশনের ভ্যালিডিটি প্রুফ করতে হবে, মানে এই ইকুয়েশনটা ভ্যালিড কিনা সেটা দেখতে হবে। দেখো এর আগের দিনে আমরা এপসাইলন জিরো ডাইমেনশন বের করেছিলাম, যার মনে আছে তার ভালো, আর যার মনে নেই সে এখন বের করো ডাইমেনশনটা। আমার ডাইমেনশনটা আমি লিখে দিচ্ছি এখানে, মানে আমি বের করছি এপসাইলন, মানে এটা মনে মনে সুন্দর বের করা যায়। এপসাইলন জিরো ডাইমেনশন হবে m টু দ্য পাওয়ার -1 l, আর এখানে l কিউব, মানে l টু দ্য পাওয়ার, না এখানে স্কয়ার ছিল, সরি এখানে স্কয়ার ছিল, তাহলে আমাকে l টু দ্য পাওয়ার -3 হবে এখানে, l টু দ্য পাওয়ার -3, কারণ m l, এখানে l ছিল এখানে l স্কয়ার, মানে l টু দ্য পাওয়ার -3, এখানে t স্কয়ার ছিল এখানে t টু দ্য পাওয়ার -2 ছিল, তাহলে এটা হবে t টু দ্য পাওয়ার 4 i স্কয়ার। তোমরা সবাই শিখেছো এপসাইলন জিরো ডাইমেনশন, প্রমাণ করে দেখতে পারো, এটাই অ্যানসার আসবে। এখন আমাকে এটা ভ্যালিডিটি, মানে এই ইকুয়েশনটা ভ্যালিড কিনা দেখতে হবে। চলো দেখা যাক। The equation is valid only when dimension of f equals to, আমরা যখন লিখতে পারবো dimension of q1, dimension of q2, dimension of epsilon 0 আর dimension of r cube। যখন এটা আমরা প্রুফ করতে পারবো তখনই এই ইকুয়েশনটা ভ্যালিড হবে, আদারওয়াইজ এই ইকুয়েশনটা ভ্যালিড হবে না। তাহলে আমরা জানি f এর ডাইমেনশন কত, we have dimension of f equals to m l t to the power -2। এখন আমরা জানি q এর ডাইমেনশন কত হবে, q এর ডাইমেনশন হবে i t, তাহলে q1, এটাই তো q1 এর ডাইমেনশন হবে, আর এটাই q2 এর ডাইমেনশন হবে। এপসাইলন জিরো ডাইমেনশন আমি বের করে রেখেছি, কত হবে m টু দ্য পাওয়ার -1 l টু দ্য পাওয়ার -3 t টু দ্য পাওয়ার 4 i স্কয়ার। আর r কিউব এর ডাইমেনশন কত হবে, r কিউব এর ডাইমেনশন হবে l কিউব। তাহলে আমার q1 বের করতে হবে, q1 ইনটু q2 ইনটু এপসাইলন 0 ইনটু r কিউব। এখন q1 মানে হচ্ছে it, এটা মানে হচ্ছে it, এপসাইলন 0 মানে হচ্ছে m টু দ্য পাওয়ার -1 l কিউব t টু দ্য পাওয়ার 4 i স্কয়ার, আর আমার এখানে রয়েছে r কিউব, মানে রয়েছে এখানে l কিউব। তাহলে দেখো আলটিমেট কত এলো, i স্কয়ার t স্কয়ার, নিচে আছে m টু দ্য পাওয়ার -1, তাহলে এটা হবে l টু দ্য পাওয়ার 3 + 3 6 তো হবে না, ও সরি এখানে এটা -3 হবে, তাহলে l টু দ্য পাওয়ার 0 হবে এটা। তারপরে দেখো t টু দ্য পাওয়ার 4, আর এখানে হয়েছে i স্কয়ার, এখানে i স্কয়ার কেটে যাবে, তাহলে আলটিমেট কি পড়ে থাকবে, m টা উপরে যাবে, l তো 0ই আছে, t টু দ্য পাওয়ার 4, তাহলে এখানে হবে t টু দ্য পাওয়ার 2 - 4, মানে এখানে লিখতে পারি -2, আর i স্কয়ার কেটে যাবে। তাহলে লক্ষ্য করো l টু দ্য পাওয়ার 0, এখানে হলো l টু দ্য পাওয়ার 0, ঠিক আছে,
টি টু দ্য মাইনাস 2 ঠিক আছে, টি স্কয়ার কেটে গেল, ঠিক আছে। তাহলে দেখো আমার রাইট হ্যান্ড সাইডের ইকুয়েশন বের হচ্ছে, মানে আমার রাইট হ্যান্ড সাইডের মানে f এর ডাইমেনশনাল ফর্মুলা বের হচ্ছে ml t টু দ্য পাওয়ার মাইনাস 2, আর আমার লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন বের হচ্ছে m t টু দ্য পাওয়ার মাইনাস 2। তাহলে যেহেতু এর ডাইমেনশনাল ফর্মুলা আর এর ডাইমেনশনাল ফর্মুলা যখন আমার ইকুয়াল হলো না, তখন আমি বলতে পারবো না দেয়ারফর, বা লিখতে পারো সিন্স dimensional formula of f is not equal to dimensional formula of q1 into q2 into epsilon 0 into r cube. তাহলে therefore this equation is invalid. নোট ডাউন করে নাও তোমরা। তাহলে দেখো, তাহলে বুঝতে পারছো এখানে আমি একটা আর নিচে একটা এক্সট্রা আর লিখেছিলাম বলে এই আরটা এখানে কম পড়ে গেল। তাহলে এখানে যদি আর স্কয়ার লিখতাম তাহলে এখানে একটা এক্সট্রা এল পড়ে থাকতো, তাহলে এক্সট্রা এল যদি পড়ে থাকতো তাহলে এই ইকুয়েশনটা ভ্যালিড হয়ে যেত। আবার বলি এখানে যদি আর স্কয়ার থাকতো তাহলে এখানে এই এল এর মানটা 1 হতো, সরি এখানে তোমার কোথায় গেল, তাহলে এইটা এখানে এল স্কয়ার হতো, যদি এখানে আর স্কয়ার হতো তাহলে এটা এখানে এল স্কয়ার হতো, এল স্কয়ার হলে এখানে এল টু দ্য পাওয়ার মাইনাস 1 পড়ে থাকতো, তাহলে এখানে এম এল টি টু দ্য পাওয়ার মাইনাস 2 হতো, তাহলে এখানে এম এল টি টু দ্য পাওয়ার মাইনাস 2 আর এখানে এম এল টি টু দ্য পাওয়ার মাইনাস 2 ইকুয়াল হতো, তাহলে ওই ইকুয়েশনটা তো ভ্যালিড হচ্ছিল। আর যেহেতু এখানে আর কিউব করে দিলাম, একটা এল শর্ট পড়লো বলে ইকুয়েশনটা ভ্যালিড হলো না। তাহলে বুঝতে পারছো এইভাবে আমরা এই ডাইমেনশনের এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে আমরা যে কোনো ইকুয়েশনের ভ্যালিডিটি চেক করতে পারি। কিন্তু তার একটাই লিমিটেশন ছিল যে আমি এখানে কনস্ট্যান্টের ভ্যালু বের করতে পারবো না। এই যে এই 4 পাই এর ভ্যালু, এই যে 1/4 পাই, এই ভ্যালুটাকে আমরা এই পদ্ধতিতে বের করতে পারবো না। এটাই হচ্ছে এই পদ্ধতির একটা লিমিটেশন। আর এভাবে তোমরা আর বাড়িতে আরো অঙ্ক করতে পারো, মানে এরকম যতগুলো অঙ্ক আছে এই অঙ্ক করে দেখতে পারো। তো আজকের জন্য এতটাই থাক, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।